আজকের ক্লাসে আমরা প্রথমে আলোচনা করব ইলেকট্রিক চার্জ নিয়ে। এরপরে আমরা আলোচনা করব কোয়ান্টাইজেশন অফ চার্জ নিয়ে। কোয়ান্টাইজেশন অফ চার্জ বা চার্জ যে ইন্টিগ্রাল ফর্মে আসে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে কনজারভেশন অফ চার্জ নিয়ে আলোচনা করব। কুলম্বস ল নিয়ে আলোচনা করব। এরপরে ইলেকট্রিক ফিল্ড এন্ড দেন ইলেকট্রিক ফোর্স নিয়ে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে আমরা আলোচনা করব। সো এই পর্যন্ত আজকের ক্লাসের আলোচনার বিষয়। ঠিক আছে, একেবারে এলিমেন্টারি ক্লাস ইলেকট্রিসিটি টপিকের উপর আমাদের চার্জের কনসেপ্ট জানতেই হবে। কুলম্বস ল, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হোয়াট ইজ চার্জ? চার্জকে ডিফাইন করা বেশ ডিফিকাল্ট, বাট আমরা এভাবে তাও ডিফাইন করতে পারি। চার্জ ইজ দ্য ফান্ডামেন্টাল characteristics of subatomic particles অর্থাৎ সাবঅ্যাটমিক পার্টিকেল বা সাবঅ্যাটমিক কণা যারা অ্যাটমকে ফর্ম করে, সেই সমস্ত কণার এক ধরনের মৌলিক বৈশিষ্ট্য। ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স পার্টিকেলস সাচ অ্যাজ ইলেকট্রন, প্রোটন। তাহলে এখানে কি বললাম যে ইলেকট্রন এবং প্রোটনের মতো যারা ফান্ডামেন্টাল পার্টিকেল আছে, যারা সাবঅ্যাটমিক পার্টিকেল আছে, এদের একটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, মৌলিক একটা বৈশিষ্ট্য হচ্ছে চার্জ। ঠিক আছে, তার মানে এই পার্টিকেল গুলো ইলেকট্রন, প্রোটন, এদের মধ্যে এই বৈশিষ্ট্যটা অবশ্যই থাকে এবং এটা তাদের এক ধরনের মৌলিক বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা চার্জ কয় টাইপের পাই? আমরা চার্জ মূলত প্রকৃতিতে তোমার দুই টাইপের পাওয়া যায়। একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ একজন আরেকজনকে বিকর্ষণ বা রিপেল করে। আর নেগেটিভ একজন আরেকজনকে রিপেল করে, বিকর্ষণ করে। আর পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে। ঠিক আছে, আকর্ষণ করে। কোয়ান্টাইজেশন অফ চার্জ টপিকটা আমরা এখন আলোচনা করব। তো চার্জ সবসময় ইন্টিগ্রাল ফর্মে পাওয়া যায়। চার্জেস আর অলওয়েজ ফাউন্ড ইন ইন্টিগ্রাল ফর্ম। চার্জকে সবসময় ইন্টিগ্রাল মানে হচ্ছে পূর্ণ সংখ্যায় পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি বলি তাহলে আমরা এভাবে বলি যে কিউ ইকুয়াল টু হচ্ছে এন ই। বুঝতে পারছো? কিউ ইকুয়াল টু এন ই। এখানে কিউ হচ্ছে চার্জকে রিপ্রেজেন্ট করে, চার্জ। এন হচ্ছে এই ইন্টিগ্রাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে, ইন্টিগ্রাল, অর্থাৎ এন হচ্ছে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। সো ইটস দ্য চার্জ অফ ইলেকট্রন। হ্যাঁ, আমরা এক কাজ করি, এটার মানটা আমরা লিখে দেই 1.6 × 10⁻⁹ কুলম। এই ফর্মুলা বলে যে প্রকৃতিতে যে পরিমাণ চার্জ পাওয়া যায় সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের ইন্টিজার রূপে পাওয়া যায়। ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, সেটার ইন্টিজার রূপে পাওয়া যায়। এন হচ্ছে ইন্টিজার নাম্বার। অর্থাৎ আমি একটু এক্সাম্পল দিই। লেটস সে আমরা কিউর মান 2টা ই পর্যন্ত পেতে পারি, সম্ভব। 2টা ইলেকট্রন পরিমাণ চার্জ পাওয়া সম্ভব, -60টা ইলেকট্রন চার্জ পাওয়া সম্ভব। কিন্তু যদি তুমি বলো যে লেটস সে 4.7টা ইলেকট্রন পরিমাণ চার্জ পাওয়া কি সম্ভব কিনা, এটা সম্ভব না। 4.7 ই পরিমাণ চার্জ পাওয়া সম্ভব না। তুমি চিন্তা করো, ইলেকট্রনকে তো আর ভাঙা যায় না। সো 2টা ইলেকট্রন পরিমাণ চার্জ পাওয়া সম্ভব হবে, 7টা পরিমাণ চার্জ পাওয়া সম্ভব হবে, কিন্তু 4.7টা ইলেকট্রন আবার কি জিনিস? ঠিক আছে, সো এই জন্য আমরা বলি যে চার্জ সবসময় ইন্টিগ্রাল রূপে পাওয়া যায়, ইন্টিগ্রাল।
পূর্ণ সংখ্যক রূপে। যেমন এটা একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু 4.7 তো কোনো পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? তো আমরা এই ফর্মুলা দিয়ে একটা ছোট ম্যাথ করি। খুবই ছোট একটা ম্যাথ দিচ্ছি আমি এই ফর্মুলা দিয়ে। লেটস সে আমাদের কাছে চার্জ আছে। তো লেটস সে তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফাউন্ড ইন 15 ইলেকট্রনস। 15টা ইলেকট্রনের মধ্যে কি পরিমাণ চার্জ পাওয়া যাবে? 15টা ইলেকট্রনের মধ্যে কি পরিমাণ চার্জ পাওয়া যাবে? ফর্মুলা হচ্ছে Q ইকুয়াল টু NE। সো যদি তুমি একটা ইলেকট্রন চিন্তা করো, তাহলে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। আর 15টা ইলেকট্রনের জন্য 15 দিয়ে গুণ করতে হবে। একটা ক্যালকুলেটর ইউজ করে এই মানটা তুমি বের করবা। ঠিক আছে? এই মানটা তুমি ক্যালকুলেটর ইউজ করে বের করবা। তাহলে আমি যে বললাম যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, এই কোয়ান্টাইজেশন শব্দটার মানেই হচ্ছে পূর্ণ সংখ্যা বোঝায়। কোয়ান্টা বা পূর্ণ সংখ্যা বোঝায়। অর্থাৎ চার্জ সবসময় পূর্ণ সংখ্যায় পাওয়া যায়, ভগ্নাংশ আকারে পাওয়া যায় না। ঠিক আছে? আমাদের নেক্সট টপিক হচ্ছে কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ, যে কোনো রকম চেঞ্জের ক্ষেত্রে আমরা আগে স্টেটমেন্টটা বলে নিই। সেটা হচ্ছে চার্জেস ক্যান নট বি ক্রিয়েটেড, চার্জেস ক্যান নট বি ডিস্ট্রয়েড। চার্জকে সৃষ্টিও করা যাবে না, ধ্বংসও করা যায় না। শুধুমাত্র যখন একটা লেটস সে কোনো একটা বিক্রিয়া ঘটে সেখানে, বা কোনো একটা চেঞ্জ হয় সেখানে, চার্জ বিক্রিয়ার বাম পাশে যে পরিমাণ চার্জ থাকে, ডান পাশে সেম পরিমাণ চার্জ থাকে। সো কোনো প্রকার চার্জের ভ্যানিশ হয় না, ক্রিয়েট হয় না। অর্থাৎ চার্জ হচ্ছে তোমার মোট চার্জ ওই রিয়াকশনে হচ্ছে সেম, রিয়াকশনের আগে এবং পরে। বা এই মহাবিশ্বের মোট চার্জ হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? সো ইউ ক্যান নট, যদিও আমরা জানি না আসলে মহাবিশ্বের মোট চার্জ কত, বাট আমরা কনসিডার করি সেটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটা একটা ফিক্সড ভ্যালু। এখন আমরা আলোচনা করব হচ্ছে কুলম ফোর্স নিয়ে বা ইলেকট্রিক ফোর্স নিয়ে। ঠিক আছে? ইলেকট্রিক ফোর্স, এটার অন্য নাম হচ্ছে কুলম ফোর্স। কুলম কুলম কুলমস ফোর্স। এই কুলম ফোর্সের ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা চার্জ আছে Q1, সেই চার্জের কাছাকাছি আরো একটা চার্জ আছে। লেটস সে সেই চার্জটা হচ্ছে Q2। এই দুইটা চার্জ যদি পাশাপাশি থাকে, দুইটা চার্জের মধ্যে কিছু না কিছু তো ঘটবে, হয় পুশ ঘটবে নাহলে পুল ঘটবে। অর্থাৎ Q1 চার্জটা হয় এটাকে টানবে নিজের দিকে, অথবা তার থেকে দূরে সরে দিতে চাবে। ঠিক আছে? এটা ডিপেন্ড করে দুইটা চার্জ কেমন। যদি এটাও পজিটিভ হয়, এটাও পজিটিভ হয়, তাহলে ও ওকে সরিয়ে দিতে চাবে, বিকর্ষণ করবে। সো Q1 হচ্ছে আইদার Q2 কে হচ্ছে পুল করবে অথবা পুশ করবে, অর্থাৎ একটা ফোর্স দিবে। ঠিক আছে? এই যে ফোর্স, এই ফোর্সটা, এই কুলম যেই বিজ্ঞানী আছে উনি বলছে এই ফোর্সটা ডিপেন্ড করে এই দুইটা চার্জ Q1 এবং Q2 এর গুণফলের উপর। অর্থাৎ Q1 এবং Q2 এর গুণফলটা যত বড় হবে, ফোর্সের মান তত বড় হবে বা তত বেশি হবে। আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আর যদি আমরা এই দুইটা সম্পর্ককে একসাথে নিই, আর এই সূত্রগুলো কিন্তু কে দিচ্ছে? এটা দিচ্ছে কুলম। ঠিক আছে? এই বিজ্ঞানী কুলম দিচ্ছে। সো দুইটাকে যদি আমরা একসাথে করি, এটা হয়ে যাবে উপরে আর এটা কি নিচে আছে। সো এখানে এভাবে লেখা যায়, F is proportional to Q1 Q2 divided by R square। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে ততই আমার ফোর্সের মান হচ্ছে কমবে, আর দূরত্ব যত কমবে ততই আমার ফোর্সের মান বাড়বে, ব্যস্তানুপাতিক যেহেতু। আর চার্জের মান যত বাড়বে, এই মানগুলো যত বাড়বে, Q1 এর মান যত বাড়বে, Q2 এর মান যত বাড়বে, আমার এই ফোর্সের মান তত বাড়বে। ঠিক আছে? তো এটা হচ্ছে কুলম্বের সূত্র। এখন এই কুলম্বের সূত্রটা আমরা এগুলো সব রিমুভ করি। এই কুলম্বের সূত্রের F is proportional to Q1 Q2 by R square, এখান থেকে আমরা লিখতে পারি F is equal to C into Q1 Q2 by R square। এই C হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম হচ্ছে কুলম কনস্ট্যান্ট। যেহেতু কুলম্বের সূত্র তাই এটার নাম দিছি আমরা কুলম কনস্ট্যান্ট বা কুলম ধ্রুবক। ঠিক আছে?
কুলম্বস কনস্ট্যান্ট, এটার একটা মান আছে, এই সি এর মান হচ্ছে 1/4πε0। এটাকে যদি তুমি নিউমেরিক্যালি বের করো তাহলে এটার অ্যান্সার আসবে 9×10⁹ এসআই ইউনিট আসবে, অর্থাৎ এসআই এককে তুমি এটা বের করে নিবা, করলে 9×10⁹ আসবে। 4 একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, এখানে থাকে এপসাইলন নট, এটাও একটা কনস্ট্যান্ট। এই এপসাইলন নটের পরিচয় হচ্ছে, এটাকে আমরা বলি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, অর্থাৎ বাংলায় বললে এটা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, পারমিটিভিটি। এটার মান হচ্ছে এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 এসআই ইউনিট। তোমাকে যদি কুলম্ব সূত্র ব্যাখ্যা করতে বলে তুমি এগুলো সব উল্লেখ করবে, ঠিক আছে, এগুলো সব উল্লেখ করবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে কুলম্বের যে ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে F = C × 9 Q1 Q2 বাই R স্কোয়ার। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে F = C × Q1 Q2 বাই R স্কোয়ারকে আমরা লিখতে পারি 9 × 10⁹ Q1 Q2 বাই R স্কোয়ার, এভাবে লিখতে পারি। তো এটা দিয়ে টুকটাক ম্যাথ প্রবলেম আসতে পারে এই ফর্মুলা ইউজ করে, সেক্ষেত্রে চার্জের মান এবং ডিস্টেন্সের মান দিয়ে দেওয়া হবে। আচ্ছা, কুলম্ব বল হচ্ছে স্থির চার্জের জন্য প্রযোজ্য, এই কথাটা একটু লিখে নাও। কুলম্বস ল is applicable for static charges, অর্থাৎ স্থির চার্জ, যেই চার্জ মুভ করতেছে না। একটা চার্জ ধরো সে বসে আছে, রেস্ট অবস্থায় আছে, তখন তার উপর কুলম্ব বল বা কুলম্ব ফোর্সের কনসেপ্টটা তার উপর আসবে। আরেকটা হচ্ছে কুলম্বস ল is valid for পয়েন্ট চার্জেস। পয়েন্ট চার্জের জন্য বাংলা এটাকে আমরা বলি বিন্দু আধান। বিন্দু আধানের জন্য কুলম্বের সূত্র হচ্ছে ভ্যালিড। বিন্দু আধান, এই বিন্দু আধান জিনিসটা কি? আবার যেই আধানের সাইজ কম্পারেটিভলি অনেক ছোট সেটাকে বলে বিন্দু আধান। অর্থাৎ আমরা লেটস সে দুইটা ছবি আঁকি, একটা হচ্ছে এই একটা চার্জ আর আরেকটা চার্জ নিলাম এটা, এদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে আর। এখন ধরো এই আর এর তুলনায় তাদের যে নিজস্ব যেই ডাইমেনশন, তাদের নিজের যে মাত্রা বা ডাইমেনশন বা দৈর্ঘ্য প্রস্থ যেটাই বলো, সেই তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা এই ডিস্টেন্সের তুলনায় যদি অনেক অনেক কম হয়, তখন এটাকে আমরা পয়েন্ট চার্জ বা বিন্দু আধান বলতে পারি। তার মানে বিন্দু আধান হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সাইজ হইতে হবে এমন না। বিন্দু আধান হওয়ার জন্য যেই সিস্টেমটা তুমি চিন্তা করবা, সেই সিস্টেমে আধানটার যে ডাইমেনশন, আধান লেটস সে আধান তো গোলাকার হয়, আধানের যেই ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা, আমি আবার একটু আঁকি, আধানের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা হইতে হবে তোমার যেই, ধরো এই আধানের সাপেক্ষে যদি আরেকটা আধান চিন্তা করো, এই দুইটা আধানের মধ্যবর্তী দূরত্বটা যদি অনেক বেশি হয়, আর এর মান যদি অনেক বেশি হয় আধানের নিজের সাইজের তুলনায়, তখন এই আধানটাকে তুমি একটা বিন্দু আধান বা পয়েন্ট চার্জ চিন্তা করতে পারবা। কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু আধানের জন্য হচ্ছে ডিফাইন্ড, অ্যাপ্লিকেবল, এবং স্ট্যাটিক চার্জের জন্য অ্যাপ্লিকেবল। যে চার্জগুলো মুভ করবে সেগুলোর জন্য কুলম্বের আধান আমরা কুলম্বের আধান অ্যাপ্লিকেবল, বাট কুলম্বের আধান দিয়ে সেখান থেকে কিছু বের করা যাবে না। স্ট্যাটিক ফোর্স তুমি হয়তো বের করতে তখনই পারবা যখন একটা চার্জ কোন একটা জায়গায় দাঁড়ায় আসছে। লেটস সে একটা চার্জ যদি এখান থেকে এখানে যায়, আমি
এই বিন্দুর জন্য যদি ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স বের করতে পারি, এই বিন্দুর জন্য পারবো, কিন্তু মুভমেন্টরত অবস্থার জন্য অ্যাপ্লিকেবল না। তো এখন আমরা কুলম্বের সূত্রের একটা ভেক্টর রূপ আছে, সেই রূপটা দেখব। কুলম্বস ল, কুলম্বস ফোর্সের ভেক্টর রূপ, ভেক্টর ফর্ম, ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। তো কুলম্বের সূত্রটা লিখলাম আমরা F ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। কোন একটা রাশিকে ভেক্টর বানাইতে হইলে সেটাকে তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। ফোর্স একটা ভেক্টর রাশি, ফোর্সের তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। আর ডান পাশে থাকা সি, Q1 Q2 এগুলো হচ্ছে সব স্কেলার। এখানে আর মানে হচ্ছে ডিস্টেন্স দুইটার মধ্যে, এটা একটা ভেক্টর হিসেবে কনসিডার করা যাবে। তো এটাকে আর ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি বলি যে যদি তুমি এটাকে ভেক্টর ফর্মে নিতে চাও, তখন তোমাকে তার একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে আমি আর এর একক ভেক্টর দিয়ে গুণ করছি। একক ভেক্টর মানে হচ্ছে যেই ভেক্টরকে, আমি একটু লিখে দিচ্ছি, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর হচ্ছে কোন একটা ভেক্টরকে আমরা তখনই একক ভেক্টর বলি। লেটস সে এক্স হচ্ছে একটা একক ভেক্টর, তখনই একক ভেক্টর বলি যখন এক্স ভেক্টরকে তার মান এক্স দিয়ে ভাগ করা যায়। কোন একটা ভেক্টরকে যখন তার মান দিয়ে ভাগ করা হয় তখন সেটা হয়ে যায় একক ভেক্টর। অর্থাৎ অর্থাৎ আমাদের এখানে থাকা এই এফ হ্যাট, এটাকে বলে এফ হ্যাট বা এফ ক্যাপ অথবা রুফ, অনেক নাম বলতে পারো। তো এটা হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড, সরি, এফ ভেক্টর ডিভাইডেড বাই এফ। এটাই কিন্তু একক ভেক্টরের সংজ্ঞা। হ্যাঁ, ওকে। তাহলে রাইট সাইডে আছে সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, আর এখানে আর ক্যাপ আছে। সো আর ক্যাপকে লেখা যায় আর ভেক্টর ডিভাইডেড বাই আর। দেখতে পাইছো, আর ক্যাপকে এভাবে লেখা যায়, এফ ক্যাপকে এভাবে লেখা যায়। তো একক ভেক্টর দিয়ে গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না, খালি দিক অ্যাড হয়, মানের চেঞ্জ হয় না। কেন? কারণ একক ভেক্টর মানে হচ্ছে তার মান 1। অর্থাৎ এই ফোর্সের মান যদি হয় 100 নিউটন, তার সাথে যে আমি যে একক ভেক্টর দিয়ে গুণ করছি এটার মান তো 1, এটার মান তো 1। ঠিক আছে, তাহলে 1 এর সাথে 100 দিয়ে গুণ করলে 100ই থাকে, কোনো চেঞ্জ হয় না। আবার রাইট সাইডেও দেখো, একক ভেক্টর দিয়ে গুণ করলে এই যে মানটা আছে এই পুরো মানের কোনো চেঞ্জ হয় না, কারণ এই আর রুফের মান কত? আর রুফের মান 1। ঠিক আছে, তাহলে একক ভেক্টর দিয়ে আমরা গুণ করে কাউকে ভেক্টর বানাইতে পারি, কারণ একক ভেক্টরের মান 1। সুবিধাটা এই জায়গায়। কিন্তু যেহেতু সে একক ভেক্টর, অর্থাৎ সে একটা ভেক্টর, তাই কিন্তু আমি ভেক্টর ফর্ম পেয়ে যাবো। সো এফ আর এফ কাটা, আমরা এখান থেকে পাচ্ছি এফ ভেক্টর, আর রাইট সাইডে আমরা পাবো হচ্ছে সি Q1 Q2 বাই, এখানে আছে আর স্কোয়ার, এখানে আছে আর, গুণ করলে হবে হচ্ছে আর কিউব, আর এখানে আর ভেক্টর আছে। সো এটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর রূপ কুলম্বের সূত্রের। কুলম্বের সূত্র নিয়ে আরো কিছু কথা আছে আমাদের। আমরা কুলম্বের সূত্র F ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার লিখছি। এখানে এখানে আমরা শূন্য মাধ্যম চিন্তা করছি, শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। হ্যাঁ, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, অর্থাৎ যেই মাধ্যমে কোনো কিছু নাই সেটাই শূন্য মাধ্যম। আর বায়ু মাধ্যম যে মাধ্যমে বায়ু আছে, সেই মাধ্যমের জন্য কুলম্বের বল, এটা এটা হচ্ছে কুলম্বের বল, কুলম্বস ফোর্স। পানি মাধ্যম হয়, পানি মাধ্যম, পানি মাধ্যমে কুলম্বের বল কেমন হবে, বা অন্য কোনো মাধ্যমে কুলম্বের বল কেমন হবে, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো মাধ্যমে কুলম্বের বল হবে, পানি হোক বা যাই হোক, কুলম্বের বল হবে তোমার F ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, আর একটা তোমার একটা কে দিয়ে ভাগ হবে, একটা কে দিয়ে ভাগ হবে। আমি একটু দেখাই এই কে জিনিসটা কোত্থেকে আসলো। এই সি মানে কি, আমরা লিখছিলাম সি মানে হচ্ছে 1/4 পাই, 1/4 পাই এপসাইলন নট। সি মানে 9 × 10⁹ SI ইউনিট। এর সাথে একটা তুমি কে দিয়ে গুণ করবা, এখানে এই কে দিয়ে একটা গুণ করবা, ব্যাস।
তাহলে এই যে কে দিয়ে আমি গুণ করলাম, এই কে এর পরিচয় হচ্ছে এটাকে বলি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বা বাংলা এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ কোন কোন মাধ্যমে, আমার মনে নাই, বাট ধরো পানি মাধ্যমে ধরো কে এর মান 80, তাহলে 80 যদি এখানে বসাও, কুলম্ব বলের মান কিন্তু 80 গুণ কমে যাবে। ঠিক আছে, তার মানে শূন্য মাধ্যমে কুলম্ব বল, যা শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে, বায়ু মাধ্যম হতে পারে সেটা, কিন্তু শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে কে এর মান কিন্তু তোমার ভিন্ন। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে কে এর মান হচ্ছে 1 হয়। ঠিক আছে, 1। সো বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া কে এর মান উপর ডিপেন্ড করে তোমার কুলম্বের বলের মানও আলাদা আলাদা হয়। আমরা এখানে দেখলাম যে একটা কে বলে একটা জিনিস চলে আসছে, অর্থাৎ এক একটা মাধ্যমে কুলম্ব বলের মান এক এক রকম। ফর্মুলা তো একই, জাস্ট একটা কে আসবে মাধ্যমের জন্য, একটা কে আসবে। অর্থাৎ তাহলে কি বোঝা গেল, কুলম্ব বল তোমার ডিপেন্ড করে এক দুইটা চার্জের গুণফলের উপর, কুলম্ব বল ডিপেন্ড করে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কুলম্ব বল তোমার মাধ্যমের উপরেও ডিপেন্ড করে, মাধ্যমের উপরেও নির্ভর করে। কুলম্ব বলের মতো দেখতে আরেকটা বল আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি বা মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলটা মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট না। কোন মাধ্যমে তুমি চিন্তা করতেছো সেই মাধ্যমের উপর গ্র্যাভিটি ডিপেন্ডেন্ট নয়, কিন্তু কুলম্ব বল মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট। ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা চার্জ, লেটস সে একটা চার্জ হচ্ছে কিউ, সেই চার্জ তার আশেপাশে অঞ্চলে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, অনেকটা ধরো একটা গ্যাংস্টার টাইপ, সে তার চারপাশে প্রভাব বিস্তার করে, এই প্রভাবটাকে আমরা বলি ফিল্ড তৈরি করছে, সে তার আশেপাশে একটা অরা ক্রিয়েট করছে। ঠিক আছে, সো সে তার আশেপাশে একটা ফিল্ড ক্রিয়েট করে বা অরা একটা ক্রিয়েট করে আশেপাশে। যদি সে চার্জটা পজিটিভ চার্জ হয়, তাহলে আমরা বলি যে সেই ফিল্ডটা থাকে পজিটিভ চার্জ থেকে কোন দিকে, আউটওয়ার্ড, বাইরের দিকে থাকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড বলতে বোঝায় কোন একটা চার্জ তার আশেপাশে যেই পরিমাণ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সেটা। আমি একটু পরে ডেফিনিশন লিখে দিব, তখন তোমরা সেটা থেকে লিখে নিবে। আর যদি সেটা নেগেটিভ চার্জ হয়, তাহলে তার ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে ইনওয়ার্ড, ভিতরের দিকে। নেগেটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড হয় ইনওয়ার্ড, আর পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড হয় আউটওয়ার্ড। এগুলো কিন্তু আইসোলেটেড চার্জ, আইসোলেটেড, দুইটাই আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে তারা আলাদা, একজনের সাথে আরেকজন কানেক্টেড না, একেবারে মানে একেবারেই আলাদা তারা, পৃথিবীর সবকিছু থেকে তারা আলাদা। আইসোলেটেড মানে হচ্ছে তাদেরকে সেপারেট করে ফেলছি, একা করে ফেলছি। আইসোলেটেড পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বাইরে থেকে বের হয়, নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভিতরের দিকে বের হয়, ভিতর দিকে ঢুকে আর কি। সো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশনটা আমি একটু লিখে দেই, সেটা হচ্ছে an electric field. So an electric field is a physical field created by electrically charged particles around it. অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড মানে বাংলা হচ্ছে বলে আমরা তড়িৎ ক্ষেত্র হচ্ছে এক ধরনের ভৌত ক্ষেত্র, যেটা হচ্ছে ক্রিয়েট হয় কিভাবে, একটা ইলেকট্রিক চার্জ, লেটস সে একটা কিউ পরিমাণ চার্জ, সে তার চারপাশে এটা হচ্ছে ক্রিয়েট হয়। সো ইট ইজ দ্য ইনফ্লুয়েন্স অফ দ্যাট চার্জ, এটা হচ্ছে সেই চার্জের ইনফ্লুয়েন্স, সেই চার্জের ইনফ্লুয়েন্স এটা। সো চার্জ কতটা স্ট্রং সেটা বোঝার জন্য তার ইলেকট্রিক ফিল্ডের দিকে তাকাইতে হবে। যদি ইলেকট্রিক ফিল্ড বেশি হয়, তার মানে ওই চার্জটা বেশি স্ট্রং, সে তার আশেপাশে বেশি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। ইলেকট্রিক ফিল্ড আরো একভাবে তৈরি হয়, সেটা হচ্ছে টাইম ভ্যারিং টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তৈরি হয়।
তো যাই হোক, সেটা আমরা যখন ম্যাগনেটিজম পড়বো তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন হচ্ছে E = F/Q নট। এই F মানে হচ্ছে ইলেকট্রিক ফোর্স, যেটা আমরা একটু আগে আলোচনা করছি, কুলম্ব ফোর্স বা ইলেকট্রিক ফোর্স। সেটাকে কিউ নট মানে হচ্ছে টেস্ট চার্জ। আমরা একটা এক্সাম্পল নিই। লেটস সে আমার কাছে একটা চার্জ আছে, কিউ চার্জ। সেই চার্জের আশেপাশের আমি ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই। তাহলে আমি যেটা করব, আমি একটা টেস্ট চার্জ নিয়ে আসবো, কিউ নট মানের একটা টেস্ট চার্জ নিয়ে আসবো, যেটার মান অনেক কম। এই কিউ নটের ভ্যালুটা হচ্ছে কত? কিউ নটের ভ্যালুটা হচ্ছে ভেরি ক্লোজ টু জিরো, ভেরি ক্লোজ টু জিরো। এবার আমি দেখবো এই দুইটা চার্জের মধ্যে ফোর্স কত কাজ করে। এই ফোর্সটা ধরো এফ পরিমাণ ফোর্স কাজ করে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করি? সেই এফ কে, এই এফ কে আমরা কিউ নটের ভ্যালু দিয়ে ভাগ করি। করলে আমি এই যে বড় যে চার্জটা আছে কিউ, এই কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ড বের করে ফেলছি। তাহলে আমরা ফোর্সের কনসেপ্ট দিয়ে ফিল্ড বের করি। এখন দেখো, তুমি ফোর্স জানো যে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করে দেখতে চাই, E = কি F/Q0। আর আমরা কুলম্ব ফোর্স একটু আগে বের করছি কিভাবে। কুলম্ব ফোর্স হচ্ছে 9 × 10⁹ Q × Q0 ডিভাইডেড বাই কি ছিল, R²। আর এখানে আরেকটা কিউ নট আছে, তো কিউ নট আর কিউ নট কাটা। এখানে একটা চার্জ কি, আচ্ছা এখানে আমি বড় হাতের কিউ লিখছি না, তাহলে আমি এখানে বড় হাতের কিউ লিখি। এই যে আমি তো এখানে বড় হাতের কিউ নিছি, বড় হাতের ছোট হাতের কোনো ব্যাপার না। কিউ নট কাটা, তাহলে আমার এখানে থাকে হচ্ছে 9 × 10⁹ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই R²। এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সূত্র। দেখছো, আমরা ইলেকট্রিক ফিল্ডের সূত্র বের করছি ইলেকট্রিক ফোর্সের কনসেপ্ট থেকে। তাহলে আমি আবার একটু বলি যে ইলেকট্রিক ফিল্ড ই হবে 9 × 10⁹ Q/R², যেখানে কিউ হচ্ছে চার্জ, যেই চার্জের ইলেকট্রিক ফিল্ড বের করবা সেই চার্জ, আর হচ্ছে ডিস্টেন্স বোঝায়। এই ফর্মুলা দিয়ে আমরা ছোট্ট একটা ম্যাথ দেখি, খুবই ছোট একটা ম্যাথ দেখি। লেটস সে আমার কাছে একটা চার্জ আছে 15 কুলম্ব, এবং সেই চার্জ থেকে আমি 2 মিটার দূরে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে চাই। হ্যাঁ, অর্থাৎ এই চার্জ দ্বারা আমি ইলেকট্রিক ফিল্ডের মান বলতে ইলেকট্রিক ইনফ্লুয়েন্স বের করতে চাই। সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা যদি আমরা বসাই, 9 × 10⁹ কিউ এর মান বসাও তুমি 15, আর আর এর মান হচ্ছে কত, 2। সো এখানে 2 বসাও, 2 এন্ড দেন স্কোয়ার হবে। তারপরে ক্যালকুলেটরে দেখো এটা কত আসে। একটা মান আসবে ডেফিনেটলি, সেটা হবে নিউটন পার কুলম্ব। এটার মান, এটার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। তো এভাবে করে তুমি ইলেকট্রিক ফিল্ড বের করতে পারো এই ফর্মুলা দিয়ে। ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা বলি এটাকে আমরা। তড়িৎ বলরেখার ধর্ম নিয়ে আমরা আলোচনা করব, তড়িৎ বলরেখার ধর্ম। প্রথম কথা হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভ চার্জে স্টার্ট হয়। এগুলো লিখে ফেলো, পজিটিভ চার্জে স্টার্ট হয়, নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়। পজিটিভ চার্জেস and terminate on negative charges। অর্থাৎ এভাবে চিন্তা করো, এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড স্টার্ট হয়। আর এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, সেখানে গিয়ে ইলেকট্রিক ফিল্ড এভাবে শেষ হয়। চাইলে এভাবে পাশে তুমি একটা ছবি এঁকে দিবা, পজিটিভ চার্জ থেকে স্টার্ট হয়ে নেগেটিভ চার্জ থেকে কিভাবে শেষ হচ্ছে দেখো। তাহলে এটা গেল হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে, এটাও আমরা আলোচনা করেছি অলরেডি, দ্য ডেন্সিটি অফ the field lines the density of the field lines in a region is proportional to the strength of the electric field। এই কথাটার মানে কি?
ধরো এটা একটা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ হলে ফিল্ড লাইন হচ্ছে ভিতরের দিকে আসে, আর পজিটিভ চার্জের ক্ষেত্রে ফিল্ড লাইন্স গুলো বাহিরের দিকে বের হয়ে যায়। এখন এই 2 নম্বর পয়েন্টটা বলতে চাচ্ছি, যত বেশি ফিল্ড লাইন, দেখো আমি ফিল্ড লাইন যদি অনেক বেশি আঁকি, এই যে ভেক্টর গুলা অনেকগুলো আঁকতেছি, এই ভেক্টর গুলো ডেন্সিটি বাড়তেছে, তার মানে ঘনত্ব বাড়তেছে। যত বেশি আঁকতেছি ততই আমার ঘনত্ব বাড়তেছে, যত ঘনত্ব বাড়তেছে ততই এটা কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেংথ, ইলেকট্রিক ফিল্ডের শক্তি রিপ্রেজেন্ট করে। স্ট্রেংথ মানে হচ্ছে প্রাবল্য রিপ্রেজেন্ট করে, কত বেশি ইলেকট্রিক ফিল্ড স্ট্রং। তাহলে চিন্তা করো তো, এটার স্ট্রং বেশি হবে নাকি এখন আমি যেটা আঁকতেছি এটা স্ট্রং বেশি হবে? ডান পাশেরটা স্ট্রং অনেক কম হবে, কারণ এখানে মাত্র 4টা লাইন আছে আর এখানে অনেক বেশি লাইন। এই জিনিসটাই তোমার সেকেন্ড যেটা, সেটা বলে তুমি নিজের ল্যাঙ্গুয়েজে লিখবা যে ডেনসিটি বা ঘনত্ব যত বেশি হবে ফিল্ড লাইনের, সেটা কি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ, অর্থাৎ প্রপোর্শনাল মানে সমানুপাতিক। ঘনত্বটা কিসের সমানুপাতিক? ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের সমানুপাতিক। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফিল্ড লাইন্স নেভার ক্রস ইচ আদার বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর মানে হচ্ছে ই, যেটা ই ভেক্টর at any single point must have a unique direction। অর্থাৎ এই লাইনটা থেকে আমরা, তাহলে ফিল্ড লাইন্স যেটা, সেগুলো হচ্ছে কখনো একজন একজনকে ক্রস করে যাবে না কোন একটা সিঙ্গেল পয়েন্টে। কারণ হচ্ছে কি, ওই প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যে কোনো একদিকেই হতে পারে। আমরা একটা ছবি এঁকে বোঝাই তোমাদেরকে। লেটসে তুমি বললা যে একটা চার্জ, সেই চার্জ থেকে একটা ইলেকট্রিক ফিল্ড বের হইছে এই বরাবর, লেটসে আরেকটা বের হইছে এই বরাবর, আর আরেকটা লাইন, ধরো তুমি দাবি করতেছো যে আরেকটা লাইন বের হইছে লেটসে এইভাবে। হ্যাঁ, বাস্তবে কিন্তু এরকম হয় না, বাট ধরো দাবি করতেছো। এই দাবিটা কেন সত্য না? কারণ হচ্ছে এই বিন্দুতে, এই যে বিন্দুটা, সেই বিন্দুতে দুই দিকে তোমার ডিরেকশন দেখো, একদিকে হচ্ছে এই দিকে, আরেকদিকে এই দিকে। ইলেকট্রিক ফিল্ডের কি ডিরেকশন একই বিন্দুতে দুই দিকে হতে পারে? পারে না। সেজন্য একটা লাইন আরেকটা লাইনকে কখনো ক্রস করবে না। ঠিক আছে, একটা লাইন একটা লাইনকে কখনো ক্রস করবে না। সো এখানে যে 2টা লাইন আছে, এই 2টা লাইন কিন্তু ক্রস করে ফেলছে। এই যে এই লাইন একজন আরেকজনকে এই বিন্দুতে ক্রস করছে। এটাই বলছে আমাদের 3 নাম্বার পয়েন্টে, যে একটা লাইন একটা লাইনকে কখনোই কখনোই ক্রস করবে না। ঠিক আছে, সো যদি আমি এরকমও আঁকি, লেটস সে এরকমও আঁকি একটা ডাইপোল, এটাকে বলে ডাইপোল। এই ডাইপোলের ক্ষেত্রে এরকম হবে না যে এইভাবে ক্রস করে চলে গেছে, দেখো এই বিন্দুতে এই যে ক্রস করছে, এটা অ্যালাউড না। ক্রস করলে কিন্তু দুই বিন্দুতে তোমার ডিরেকশন হয়ে যাবে। একটা হচ্ছে তার মানে এইদিকে ডিরেকশন থাকবে, আর একটা ডিরেকশন তার মানে এইদিকে হয়ে যাবে। ঠিক আছে, সো ক্রস করা যাবে না কখনো, ক্রস বা ইন্টারসেক্ট করা যাবে না, একজন আরেকজনকে ছেদ করে যেতে পারবে না। কারণ একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান, দিক একই দিকে হবে। এরপরে 4 নাম্বার পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, দ্য ট্যানজেন্ট টু এ ফিল্ড লাইন at any point gives the direction of E at that point। এই কথাটা মানে হচ্ছে, লেটস সে আমরা একটা চার্জ দিচ্ছি, আবারও পজিটিভ, আর একটা নিচে এখানে নেগেটিভ। সো এটা হচ্ছে ডাইপোল, কারণ এটা পজিটিভ সাইড, একটা নেগেটিভ সাইড আছে, এটা হচ্ছে ডাইপোল। এখন আমরা এটার ফিল্ড লাইন গুলো আঁকি, এই যে এরকম হয়, এটার ফিল্ড লাইন গুলো পজিটিভ থেকে ফিল্ড লাইন গুলো এরকম বেঁকে নেগেটিভ দিকে যায়। এবার দেখো, আমি যদি বলি যে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে, হ্যাঁ, উত্তর হচ্ছে এই বিন্দুতে তুমি একটা ট্যানজেন্ট ড্র করো। ট্যানজেন্ট এই যে এই দিকে হবে ডিরেকশন। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, স্পর্শক আঁকো, একটা স্পর্শক আঁকো। তাহলে আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এই বিন্দুতে কোন দিকে হবে ডিরেকশন, একটা স্পর্শক আঁকো, এই যে এই দিকে হবে ডিরেকশন। তাহলে এই বিন্দুতে কোন দিকে হবে ডিরেকশন, একটা স্পর্শক টানো, এই যে এদিকে হবে ডিরেকশন। ঠিক আছে, তাহলে সোজা কথা হচ্ছে কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে
এখানে বলে দিচ্ছে সেখানে একটা ট্যানজেন্ট ড্র করো, সেই ট্যানজেন্ট যেদিকে তাকিয়ে আছে সেদিকে। দ্য ট্যানজেন্ট টু দ্য ফিল্ড লাইন অ্যাট এনি পয়েন্ট গিভ দ্য ডিরেকশন অফ ই। তাহলে ট্যানজেন্টের যে ডিরেকশন, এই যে ট্যানজেন্টের ডিরেকশন এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনও সেই দিকে। ইলেকট্রিক পোটেনশিয়াল বা বাংলায় আমরা বলি তড়িৎ বিভব। তড়িৎ বিভব এটা হচ্ছে, একটু সংজ্ঞাটা তোমরা দেখো, হ্যাঁ। টু ব্রিং এ পজিটিভ, না, এ ইউনিট পজিটিভ চার্জ, এ ইউনিট পজিটিভ চার্জ from infinity to the vicinity to the vicinity of a charge is, আচ্ছা, শুরুতে একটা কথা যোগ করো, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। দ্য অ্যামাউন্ট অফ, এই কথাটা লাস্টে না লিখে আগে লেখাটা ভালো হইতো। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান to bring a unit positive charge from infinity to the vicinity of a charge is called electric potential. তাহলে এটাকে বাংলায় কি বলে? বাংলায় একদম সহজ বাংলায় এটা হচ্ছে যে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে কোন একটা চার্জের নিকটে আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক বিভব। তোমরা কি এই, তাহলে ইলেকট্রিক পোটেনশিয়ালটা হচ্ছে যে লেটস সে আমাদের এখানে একটা চার্জ আছে, হ্যাঁ, এই চার্জটার মান লেটস সে এটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ, বড় কিউ। আর আমাদের আরো একটা চার্জ আছে, লেটস সে সেই চার্জটা অসীম থেকে আসতেছে, এই চার্জটা, এটা হচ্ছে ছোট কিউ লেটস সে। এই যে এই চার্জটা, এটাকে যদি আমরা এখানে আনতে চাই, তাহলে যদি দুইটাই পজিটিভ চার্জ হয়, লেটস সে এটাও পজিটিভ আর এটা হচ্ছে পজিটিভ চার্জ, তাহলে এই চার্জটা যদি আমি বড় চার্জটার কাছে আনতে চাই, আমাকে কি কাজ করা লাগবে? কিছু পরিমাণ কাজ করা লাগবে, কারণ একজন একজনকে তো বিকর্ষণ করে, পজিটিভকে বিকর্ষণ করে, রিপেল করে। এই যে কাজ করা লাগবে সেটা কিরকম? আমি বললাম যে ধরো যে কিউ চার্জ আনতে ডব্লিউ পরিমাণ কাজ করা লাগে, ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়। অর্থাৎ কিউ না এনে যদি 1 কুলম্ব চার্জ আনো, তাহলে ডব্লিউ বাই কিউ পরিমাণ কাজ করতে হয়। এই যে ডব্লিউ বাই কিউ, এটাকে আমরা বলি তোমার বিভব বা পোটেনশিয়াল। তার মানে কি, 1 কুলম্ব চার্জ আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে বিভব। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি। লেটস সে আমি বললাম তোমাকে যে 5 কুলম্ব চার্জ আনতে আমার 50 জুল কাজ করতে হয়, 50 জুল কাজ করতে হয়। তাহলে 1 কুলম্ব চার্জকে আনতে কত কাজ করতে হয়? 50/5 জুল, অর্থাৎ 10 জুল। এটাই হচ্ছে তোমার বিভব, পোটেনশিয়াল। তাহলে আমি আবারও বলি, পোটেনশিয়াল বলতে বোঝাচ্ছে 1 কুলম্ব চার্জকে অসীম থেকে কোন একটা চার্জের তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটি হচ্ছে তোমার তড়িৎ বিভব। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, কারণ এটা কাজের সাথে রিলেটেড, কাজের সাথে রিলেটেড, সো এটা একটা স্কেলার রাশি। আর তড়িৎ ক্ষেত্র এটা একটা ভেক্টর রাশি, এটা ভেক্টর। তড়িৎ বল একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। সো আমরা যখন ভেক্টর নিয়ে কখনো কখনো ডিল করা কঠিন হয়ে যায়, তাই তড়িৎ বিভব অনেক সময় আমাদের অনেক হেল্পফুল হয়, যেহেতু সেটা একটা স্কেলার রাশি। আর স্কেলারকে ভেক্টরের তুলনায় সাধারণত ডিল করা সোজা। ঠিক আছে, তো কোনো কোনো সিস্টেমে আমরা দেখা গেল তড়িৎ বিভবের কনসেপ্ট দিয়ে আমরা ওই সিস্টেম সম্পর্কে অনেক কিছু জানতে পারি, সেজন্য তড়িৎ বিভবের কনসেপ্টটাও ইম্পর্টেন্ট। তাহলে কোন একটা চার্জ, আমি আরো একবার বলতেছি, কোন একটা চার্জ লেটস সে সেটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ, সেই চার্জের
যদি কাছে আমরা একটা 1 কুলম্ব আধান আনতে পারি, 1 কুলম্ব ধনাত্মক আধান আনতে পারি, অসীম থেকে আনতে পারি, অসীম মানে অনেক দূর থেকে আনতে পারি, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি তো অসীম বোঝায়, বাট ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে অসীম বলতে হচ্ছে সাফিসিয়েন্টলি লার্জার ডিস্টেন্স থেকে যদি নিয়ে আসো, আনতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাই হচ্ছে আমাদের জন্য পোটেনশিয়াল। তো পোটেনশিয়ালকে আমরা লিখি W/Q, অর্থাৎ কিউ পরিমাণ চার্জ আনতে যদি আমি W পরিমাণ কাজ করি তাহলে এটাকে আমরা বলি পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল বলতে কাজ বোঝায়, কিন্তু কি পরিমাণ চার্জ আনতে কাজ বোঝায়। অর্থাৎ কি পরিমাণ চার্জ যদি আনি সেক্ষেত্রে যে পরিমাণ কাজ হয় সেটা পোটেনশিয়াল না, সেই চার্জের মান দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ 1 কুলম্ব আধানের জন্য যে পরিমাণ কাজ সেটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল বলতে কাজ বোঝায়, এই হচ্ছে বিষয়। আমরা আগামী ক্লাসে দেখব যে এই কাজের মান যদি আমরা বের করি, হ্যাঁ, এটা যদি বের করি তাহলে দেখব যে আসলে এই মানটা হবে 1/4πε0 বা এটা হবে 9×9 Q/r², যেখানে r মানে এই দুইটা চার্জের মাঝখানে ডিস্টেন্স, আর কিউ মানে হচ্ছে এই যে চার্জটা। এটা তো টেস্ট চার্জ, এটা না মেইন চার্জ। তো এটা ওর পোটেনশিয়াল নিয়ে আলোচনা হচ্ছে, ইলেকট্রিক পোটেনশিয়াল কিউ চার্জের জন্য, ঠিক আছে? সো তুমি তুমি এই যে ফর্মুলাটা, এটা আমাকে নেক্সট ক্লাসে এটা দেখাবো আমরা কিভাবে এটা আসে।